প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আমি বাঘা ইব্রাহিম ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি আগেই বলেছি যে বাঘা ইব্রাহিম টক আমাদের নানা বিষয়ে সাধারণ কথা, সাধারণ মানুষের, এবং অনেকে দেখা হলে শুভেচ্ছা জানাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন যে একদম নিজেদের মতো কথা তারা শুনতে পারেন। আমি আগেই বলি যে আমি বাঘা ইব্রাহিম টক নামটা আমি শুরুতেই বলেছিলাম যে আমার ভিডিও যখন এই যাত্রা শুরু করি তখনই যে আমি কোনো যুদ্ধ জয় করা বীর না, বা আমার নিজেকে একদম এই যে বাঘা মানে একটা বাঘের সমতুল্য একটা কণ্ঠস্বর, এটাও না। আমার জন্ম বাঘা নামের একটা গ্রামে, এটা সিলেটের গোলাপগঞ্জ থানার বাঘা গ্রাম, সেই অজপাড়াগা। সেখানে নাকি একসময় বাঘ শিকার হতো, সেই গল্প শুনেছি, কিন্তু আমি বড় হয়ে দেখেছি যে শুধু শিয়ালের তাণ্ডব। একটা শিয়াল যেদিকে যায় সবাই সেদিকে যায়, একটা শিয়াল হুক্কা হুয়া বলে তখন অনেকেই হুক্কা হুয়া দেয়, কিন্তু এর মধ্যে দু একজন মানুষ সাহসী দাঁড়িয়ে যায় যারা বাঘের হুঙ্কারকে মোকাবিলা করে অথবা বাঘের হুঙ্কার দেয়। বাট এই জিনিসটাই আমার চলার পথে সবসময় এই ব্যতিক্রমী বাঘদের দেখেছি যারা সমাজকে নাড়া দিতে পারে, যারা বনভূমিকে জনভূমিকে নাড়া দিতে পারে। বাট এনিওয়ে, এটা মাঝে মধ্যে এইসব কথা বলবো, কিন্তু আজকের যে কথাটা আলাপটা শুরু করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমরা প্রবাসীরা সবাই উৎকণ্ঠা বাংলাদেশের দিকে থাকে। যদিও সারা বিশ্বে নানা ঘটনা প্রতিদিন ঘটছে, বিশ্ব এখন আমাদের মহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা মানেই একটা বিশ্বে একটা উত্তেজনা, প্রতিদিনই আপনাকে খুঁজে দেখতে হয় উত্তেজনা কোন দিকে মোড় নিচ্ছে। কেউ কিছু বলতে পারবেন না, আমি জানি না তিনিও কতটা সেটা বলতে পারেন কালকে কি করবেন। বাট এনিওয়ে, এই উত্তেজনার মধ্যেই আমরা বাংলাদেশের মানুষ সার্বক্ষণিক উত্তেজনায়, যারা রাজনীতির সম্বন্ধে খোঁজখবর রাখতেন না সে সমস্ত মানুষ, এবং অবাক হবেন আজকে 1 মাসেরও কম এখন নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছে, এবং সেই 1 মাসের কমের সময় ঢাকায় যদি কেউ ফোন করেন বা ঢাকা থেকে কেউ ফোন করেন, এমনকি নানান দেশ থেকে ফোন করেন, একই কথা, নির্বাচন কি হচ্ছে। হ্যাঁ, আমরা আপাতত যে কোনো দৈব দুর্বিপাক ঘটতে পারে, আমরা অনেক সময় অনেক কিছু প্রিডিক্ট করতে পারি, জ্যোতিষী না আমি। আগেও বলি আমি সংবাদপত্র মানুষ এবং সংবাদের মানুষ, আমার কাছে যে তথ্য আছে আপনারাও সেই তথ্যই জানেন। এই তথ্যকে নিয়ে হয়তো একটু কথা বলা এবং জানা তথ্য এবং ভেরিফাইড কোনো তথ্য ছাড়া তো আমরা বলতে পারি না, এটা আমাদের দীর্ঘদিনের অভ্যাস। এক সময় যদি জ্যোতিষী হতে পারি সেটা বলা যাবে, কিন্তু এখন আমরা দেখতেছি নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু এই নির্বাচন যখন আমরা স্বাধীন দেশের 54 বছর পর এই নির্বাচনের মুখোমুখি, আমাদের নিত্যদিন নানান প্রশ্ন করবে। এই প্রশ্ন হচ্ছে যে আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে কি জনগণের কাছে ক্ষমতা যাচ্ছে? এই নির্বাচনের হা না এইসব বিষয়ে জনগণ কতটা সম্পৃক্ত? যে বিশেষ বাস্তবতায় নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমরা জানি আওয়ামী লীগ না এবং আওয়ামী লীগ মনস্ক যে সমস্ত মানুষ, আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, বিশেষ করে সংখ্যালঘুরা, তারা ভোট দেবেন কি দেবেন না, তারা কি নির্বাচনে সক্রিয় হচ্ছেন, এই ধরনের কোনো তো আলামত দেখি না। তো তাদের বাদ দিয়ে নির্বাচন হচ্ছে। যে আমরা স্বাধীনতার পরেই, আমরা মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে, দেশটা যাত্রা শুরুর পরেই আমরা যে ইনক্লুসিভ, যে সবাইকে মিলে যে যাত্রা শুরু করার প্রত্যাশা আমাদের ছিল, আর সেই সময় আমরা জাতীয় সরকার এইসবের কথা বলেছি। আমার মনে আছে আমি তখন কৈশোর বা প্রথম যৌবনের মানুষ, আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বড় ওঠা বারবার, কিন্তু তখন সেই বিদ্বেষটা, স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ধরেন পরাজিত শত্রু বিজয়ী শক্তি, এদের মধ্যে কখনো আপোষ হয় না, একটা সংঘাতের মধ্যে দিয়ে যাত্রা হয়েছে। এবং এই যাত্রাটা 75-এর 15 আগস্টের অস্বাভাবিক যে পরিবর্তন, এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যদি দেখি, সাবেক বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অনেকটা এক ধরনের রক্ষা করার চেষ্টা করেছেন, সবাইকে নিয়ে দল করা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, যারা মুসলিম লীগ করতেন, যারা চীন পিকিং পড়তেছিলেন তাদেরকে, এবং এরশাদ সাহেবের সময়ও সেই ধারাবাহিকতা ছিল। কিন্তু সবাইকে নিয়ে যে একটা ইনক্লুসিভ রাজনীতি, সেটা আমাদের চালু হয় নাই দেখে আমরা নানান বাঁকে নানান সমস্যা পড়েছি, এবং এই সমস্যা এখনো চলমান, এবং এবারের রাজনীতির মধ্য দিয়েও এটার একটা সুরাহা হবে এটাকে আমরা মনে করতেছি। আমরা আশাবাদী, হ্যাঁ, যে কোনো একটা সুরাহা হোক, শান্তির পক্ষে যাক, এটা তো আমরা চাই। কিন্তু এখন নির্বাচনের বাস্তবতাটা হচ্ছে যে এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কি পাচ্ছি? স্বাভাবিকভাবে নির্বাচনে কারা জয়ী হবেন, এই নির্বাচন কি স্বচ্ছভাবে হচ্ছে, একটা ফেয়ার, সবার জন্য সমান মাঠ, লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলি, সেটা কি আছে? আমরা দেখছি বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতৃবৃন্দরা হয়রানির শিকার হচ্ছেন, এমনকি বড় 2 দল মাঠে, তারা এনসিপি সহ, তারা একে অন্যজনের অভিযোগ করছেন, মনোনয়নপত্র বাতিল হচ্ছে, কেউ বিদেশের হলে হলফনামা দিচ্ছেন তিনি বিদেশি নাগরিক কিনা, এমনকি প্রবাসীদের ভোটার ডাক দুকে, যে আমাদের যে আরপিও যে নির্বাচনী বিধিমালা, সেখানে এবার প্রথমবারের মতো প্রবাসীদের ভোটার, এই প্রবাসীদের ভোটাররা প্রবাস থেকে তিনি ডাক যুগে দেবেন, এইগুলা কে সংগ্রহ করতেছে, কিভাবে ডাকে প্রেরণ করে দেশে যাচ্ছে, এইসব নিয়ে নানান কাহিনী, নানান ঘটনা ইতিমধ্যে ডালপালা মেলতে শুরু করেছে। এবং এইসবের পিছনে যে একটা রাজনৈতিক চক্র কাজ করবে নির্বাচনকে পাশ করানোর জন্য, এটা তো স্বাভাবিক। এবং এইসবের পরিণতির মধ্য দিয়ে নির্বাচনে যদি একটা ন্যূনতম স্বচ্ছতা না থাকে, সাধারণ মানুষ ভোট দিয়ে তার নিজের ইচ্ছাটাকে যদি সে প্রতিফলন দেখতে না পায় ফলাফলের মধ্য দিয়ে, তাহলে আমরা প্রতিবার এই ধরনের ঘটনা ঘটে যখন, তখন আমরা 1 বছর নয়, আমরা অনেক বছর পিছিয়ে যাই। আমাদের এই পিছিয়ে যাওয়ার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান কি, যে বিএনপি এবং জামাত, এবং ওনাদের এই 2 পক্ষেরই শত্রু কিন্তু আওয়ামী লীগ। এখন এই নির্বাচনের মধ্য দিয়ে কি আওয়ামী লীগকে আপনি একদম নির্মূল করে দেবেন এই সমাজ
আছে না, আবার জামাতও চাইবে না আওয়ামী লীগ আসুক, বিএনপিও চাইবে না, এবং জামাত বিএনপি তাদের এমন একটা রাজনৈতিক কৌশল হয়তো ওনারা গ্রহণ করবেন নির্বাচনের মধ্য দিয়ে যাতে আওয়ামী লীগ না আসতে পারে। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। কিন্তু শুধু দর্শক মন্ডলী, আপনারা যদি দেখেন আমরা পরিকল্পনা করি আরেক, প্রকৃতি আরেকবার প্রতিশোধ নেয়, এবং রাজনীতি বিজ্ঞানের নানা হিসাব নিকাশ আমরা যখন করি রাজনীতি অস্বাভাবিক ঘটনা ঘটে। অস্বাভাবিক ঘটনাটা হচ্ছে যে জামাত শিবির সারা বাংলাদেশে একটা রাজনৈতিক অনুকূল হাওয়া তারা দেখতেছেন। গত 1.5 বছর থেকে তারা ক্ষমতার কাছাকাছি অবস্থান করছেন। ইতিমধ্যে তারা গত 20-30 বছর 40 বছর থেকে তারা নিজেদেরকে গুছিয়ে নিয়েছেন, এবং আমরা জামাত শিবিরের বিরুদ্ধে সারা বাংলাদেশে আমরা স্লোগান দিয়েছি 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। 71-এর হাতিয়ার আমাদের 303 রাইফেল, এটা আমরা কোথায়, এটা আমরা অস্ত্রাগারে জমা রেখে এটা তেলমেলও দেই নাই, আর স্লোগান দিছি, আর এই অস্ত্র এটা জঙ্গার ধরছে। এটার জন্য যে তারা জামাত শিবিরের লোকজন গোপনে বসে বসে তারা এই 303 রাইফেলের আর খোঁজ করে নাই, তারা এখন ড্রোন বানাইছে। ড্রোন বানায়া তারা এটা আপনাকে কেমনে মোকাবেলা করবে, এখন আপনি দেখবেন আপনার তাদের যে প্রস্তুতি এটা অনেকটা প্রযুক্তিগত। তাদের ড্রোন হামলার কাছে আমাদের এই 71-এর হাতিয়ার এটা ওই অস্ত্রাগারে রাখা জঙ্গার ধরা 303 রাইফেলের মতো হয়ে গেছে। যে সাংস্কৃতিক প্রস্তুতি আমাদের দরকার ছিল, যে সামাজিক প্রস্তুতি, সামাজিক যে বিন্যাস, সামাজিক যে কার্যক্রম নেওয়ার ঘটনা ছিল, আমরা সেটা করি নাই। যারা শুধু মুক্তিযুদ্ধের স্লোগান দিয়েছেন তারা এই স্লোগানকে ব্যবহার করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন, এবং এই ক্ষমতায় যারা থাকার চেষ্টা করেছেন তারাও কিন্তু ঐক্যবদ্ধ না। আপনারা যদি দেখি মুক্তিযুদ্ধের পরে পরে এমনকি একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্যরা যারা বাম রাজনীতিবিদ মুক্তিযুদ্ধে ছিলেন, যারা উদারনৈতিক গণতান্ত্রিক শক্তি উপমহাদেশের একটা ধারাবাহিকতায় তারা রাজনীতি করছিলেন, তাদেরকে এমনি মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিতেও নেপ সিপিবির লোকজনকে আদালতের সম্মুখীন হতে হয়েছে। এবং আমরা সামাজিক সাংস্কৃতিক দিক থেকে যদি দেখি, কখনো এরা অনেকেই লেজুর বৃত্তি করেছেন, কিন্তু সেই অর্থে আওয়ামী লীগ আপন করে নেয় নাই এই সমস্ত লোকজনকে, এবং সবসময় সন্দেহের চোখে দেখেছে, এদেরকে বেশি চালাক মনে করেছে, অথবা এদেরকে বেশি অগ্রসর মনে করেছে। এদের কাছে, এদের দাপটের কাছে গেলে তাদের যে জাতীয়তাবাদী রাজনীতি, তাদের যে স্লোগানের রাজনীতি, এটা ম্রিয়মান হয়ে যাবে। এটা মনে করেই মুক্তিযুদ্ধের স্লোগান যারা দিয়েছেন বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে মনে করা হতো, তাদের যে একটা ঐক্যবদ্ধ প্রয়াস সমাজের সর্বক্ষেত্রে, এটা হয় নাই। মানে সবচেয়ে বড় যে জিনিস, বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, তারা অবহেলিত থেকেছেন। এবং এই সমস্ত আমরা নাগরিক জীবনে আমরা যদি দেখি, এই জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যারা সমাজের বেনিয়া গোষ্ঠী, সমাজের অগ্রসর, তারা একে অপরের ব্যবসা অংশীদার, এই সমাজকে লুটপাটে সবাই একই জায়গায় ছিলেন। তাদের ব্যবসা একজন আরেকজনের সাথে, ব্যাংক একজনে আরেকজনের সাথে, এগুলো অংশীদার হয়ে বড় অর্থে মোটা দাগে শোষিত হয়েছে আমাদের গ্রামের সাধারণ বাংলার মানুষ। তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। এবং এখন এটা জামাত শিবির দীর্ঘদিন ধরে সুকৌশলে তারা প্রস্তুতি নিয়েছে। এখন তারা নতুন বয়ান যে তারা কোনো সন্ত্রাস করে নাই, তারা কোনো স্কুল কলেজে আধিপত্য বিস্তার করার জন্য তারা মারামারি করে নাই, তারা নিজেরা ভিকটিম প্লে করতেছে, এবং তাদের বিরুদ্ধে 71 থেকে যত পত্রপত্রিকা লেখা হয়েছে এগুলো সব ভুল। এমনকি মানে মুক্তিযুদ্ধের সময় জামাত মুক্তিযুদ্ধে মহৎ ভূমিকা পালন করেছে, এই ধরনের নেগেটিভও তারা দেওয়ার সৃষ্টি করেছে। এটা একটা পুরানো বিতর্ক, এইসব বিতর্ক নিয়ে কথা বলার দরকার নাই, এসব আমরা ভুলে যেতে হবে। এই পৃথিবীর মানুষ বদরের যুদ্ধ ভুলে না, আর 71-এর যুদ্ধ ভুলে যাবে কেমনে? আচ্ছা, বাংলাদেশের রাজনীতিতে জামাতকে 71 তাড়া করবে, এই নির্বাচনেই শুধু না, এই নির্বাচনের মধ্য দিয়ে এটা আরো স্পষ্ট হবে। হয়তো নির্বাচনে ভোট বৃদ্ধি পাবে, নির্বাচনে যার নানা কলা কৌশলে জামাত এবং শিবিরের লোকজন, বিশেষ করে তাদের মহিলা শাখার লোকজন, তাদের কর্মকাণ্ড এসব তো আর লুকানো যায় না, এসব গোপন জিনিস না। এইটা তো আর সিরাজ শিকদারের গোপন পার্টি না। আপনি জনসমাজের কাছে রাজনীতি, আমি বিদেশ 40 বছর থেকে আছি, এই 40 বছরে বিদেশে কিভাবে জামাত কাজ করেছেন নামে না, এখনো কিভাবে কাজ করেন, এগুলো আমাদের সব নজর মানে এগুলো সব বেরিয়ে আসবে। এবং এটার পিছনে যে জামাতের রাজনীতি, এই রাজনীতি কতটা আন্তর্জাতিক, কতটা নারী বান্ধব, কতটা সংখ্যালঘু বান্ধব, কতটা মেহনতি মানুষের পক্ষে কথা বলবে, কতটা ইনসাফের, ওনারা ইনসাফের কথা বলেন, এটা কার্যগত ইনসাফ না আপনি আপনার ক্ষমতায় যাওয়ার। এমনকি আমরা যদি দেখি যে জামাত এমন ভাবে তাদের ইসলামী দলগুলোর সাথে তারা ঐক্য ঠিক করতে পারতেছে না। তার মানে কি, ইসলাম পছন্দ রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারতেছে না। এর মধ্যে এনসিপি নামক যে যুব সংগঠক, যুবকদের যে উত্থান বা ছাত্র সংগঠন, তাদের যে উত্থান আমরা দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছিলেন। তারা কিছুটাও তাদের অবস্থা ম্রিয়মান, তাদের সাথে জামাতের আচরণ, তাদের সাথে জামাতের যে পার্টনারশিপ, এইটা দেখে অনেক কিছু রাজনীতির অনেক কিছু স্পষ্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস আমি শুধু সাধারণ মানুষ হিসাবে, সাধারণ কথাবার্তার মানুষ হিসেবে বলতে চাই, রাজনীতির চাকা কখনো পিছনের দিকে যায় না। যা হয়ে গেছে ওইটা আবার ফিরত আসবে না। আমরা জানি যে 24 জুলাই পূর্ববর্তী সময়ে বাংলাদেশ আর ফিরে যাবে না। আপনাকে নতুন ইতিহাস রচনা করতে হবে। এই ইতিহাসের পদক্ষেপটা হচ্ছে এই নির্বাচনের পরবর্তী ঐক্য। এবং এই নির্বাচনে ধরেন একজন মাহমুদুর রহমান মান্না প্রার্থী, আমি দেখি বাসদের মনীষা, ডক্টর মনীষা বরিশালের প্রার্থী, আমাদের সিলেটের একজন প্রণব পাল, এই ধরনের আমি বেশ কিছু প্রার্থী। এই সুযোগে তারা তো মানুষের কাছে যেতে পারতেছেন, তারা মানুষের তাদের রাজনীতির কথা বলতে পারতেছেন, মানুষ এই সমস্ত ব্যক্তিত্বকে চিনতেছে। এরা চুরি, বাটপারি, লুটপাটের বিরুদ্ধে কথা বলতেছেন, এবং এগুলার বিরুদ্ধে যারা বলেন তারা বলবেনই, তারা কোনো সময় তাদের পক্ষে বলেন নাই। কিন্তু মানুষ যদি এদেরকে গ্রহণ করতে পারে, একটা লেভেল প্লেইং ফিল্ড বলতে খালি
বক্তার বা রাজনীতিবিদদের না, মানুষ তার চিন্তা করার স্বাধীনতা ও সমান জমিনে করতেছে কিনা, মানুষ কার দ্বারা সমাজে নিয়ন্ত্রিত হচ্ছে, এইসব আমরা দেখতে পারি। এইসব দেখার মধ্যে এই নির্বাচনে অনেক কিছু ঘটবে আগামী কয়েকদিন, এই ঘটনা আমরা খেয়াল রাখবো। আমরা ইতিমধ্যে আমরা দেখতেছি সেনাবাহিনীর অভিযান থেকে ফিরে আসা, আমরা তারপরে আসন সমঝোতা নিয়ে নানান কাণ্ড কারখানা, অনেক বাগা নেতাদের প্রতি মানে বিএনপির যে আচরণ বা বিএনপি যেটা করতেছে এটা তাদের রাজনৈতিক কি কৌশল, এটা আমরা দেখবো। স্বাভাবিকভাবেই বিএনপি এমন কোন সংগঠন না যে সংগঠনের বিষয়টা খুব গোপন, এটা বাইরে থেকে বোঝা যাবে তাদের রাজনৈতিক কৌশলটা কি। এবং বিএনপি তো এখন নতুন নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সে বেগম খালেদা জিয়া বা তৎকালীন সময় সাইফুর রহমান, আব্দুল মান্নান বা বড় বড় নেতা নাজমুল হুদা, যাদেরকে আমরা দেখে পড়েছি সেই দল নাই, কিন্তু তাদের কাছাকাছি থেকেছেন তারেক রহমান, এবং তিনি যুক্তরাজ্যে মানুষের প্রত্যাশা, যুক্তরাজ্যে দীর্ঘদিন বসবাস থেকে পশ্চিমাদের সাথে তার সম্পর্ক, পশ্চিমা আচার আচরণ, সংস্কৃতি, মানুষ সম্বন্ধে তার ভাবনা ইতিবাচক, এবং সেই ইতিবাচক ভাবনাটা কতটা বাংলাদেশের মানুষের জন্য প্রয়োগ করবেন সেটাই, এবং প্রয়োগ হবে তাদের মাধ্যমে। এবং আপাতত গুড গাই যারা ভালো মানুষ সেজেছেন জামাতে ইসলাম, তারা কতটা মানুষকে তাদের এই ভালো মানুষত্বকে উপহার দিয়ে তারা কতটা মানুষের কাছে যেতে পারবেন, এটা একটা ভোটের টেস্ট হবে বিভিন্ন জায়গায়। এবং আমরা দেখতে পারবো যে জামাত কি কি কৌশল এবং সেই সমস্ত কৌশলের কতটা ফলাফল পেয়েছে। ইতিমধ্যে তারা, আমরা যদি দেখি কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের একটা ফলাফল, নিশ্চিত ফলাফল পেয়েছে, তাদের আত্মশ্লাঘা বা অম্বরিতার বা তারা অনেক কিছু করতে পেরেছে, এটা নিয়ে তাদের একটা বেশ সন্তোষ প্রকাশ করার কারণ আছে। কিন্তু এই ক্ষমতার কাছাকাছি থেকে তারা খুব দ্রুত সহজেই সরে যেতে চাইবে, এবং এই সরে যাওয়ার মধ্য দিয়ে এমনকি কোন ফাঁক সৃষ্টি করবে বিএনপি এবং জামাত, যে ফাঁক দিয়ে আওয়ামী লীগ মনস্ক মানুষ আবার রাজনীতিতে চলে আসবে। এবং আওয়ামী লীগ মনস্ক মানুষ রাজনীতিতে কোনো অভিযান করে তো আসতে পারবে না, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। এবং এই মুহূর্তে এই নির্বাচনকে রেখে আওয়ামী লীগের বক্তব্য, এটা কোনো আওয়ামী লীগের কোনো সুস্পষ্ট বক্তব্য তো আমরা জানি না। এইটা একজন নেতা একজন টেলিফোনে একজন আরেকজনকে বলছেন, এখানে বক্তৃতা দিচ্ছেন, নির্বাচনে যায় না, হটকারিতা করো, এসব তো না। একটা দল আওয়ামী লীগ এটা ক্ষমতা থেকে গেছে বা যেতে বাধ্য হয়েছে, তারা গত 1.5 বছরে কি নিজেরা সংগঠিত হয়েছে, নিজেরা সংগঠিত হয়ে তাদের রাজনৈতিক বক্তব্যটা কি, যে এই দিস ইজ আওয়ার প্রোগ্রাম, এটা তো যে আমরা প্রকাশ্য রাজনীতিতে নাই, আমরা এখন গোপন রাজনীতিতে গেলাম, এইটা মানে আওয়ামী লীগ কি বলবে যে আমরা আমাদের কোনো কর্মকাণ্ড আসলে আমরা এগুলো মূল্যায়ন করতেছি বা আমাদের আরো অপেক্ষা করুন, দেশবাসীর প্রতি আমাদের এই আহ্বান। আমরা তো এই ধরনের কোনো আহ্বান বা আওয়ামী লীগের কোন নেতৃত্ব, আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা সুশৃঙ্খল ভাবে কোন নির্দেশ, গোপন নির্দেশ রাজনীতিতে কোনো বিষয় নাই। আওয়ামী লীগ তো খালি তাদের দলের সংগঠক, দলের কমিটি, এগুলোর প্রতিও কি তাদের কোনো সুশৃঙ্খল একদম কেন্দ্রীয় কোনো নির্দেশ আছে? আওয়ামী লীগের প্রতি সমর্থক বহু মানুষ আছে, তাদের সুস্পষ্ট বক্তব্য কি বক্তব্য দিয়ে তারা রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবেন, তাদের নেতৃত্ব কোথায়, তাদের আগামী নেতৃত্ব বা কি, এইসব বিষয়ে যদি সুস্পষ্ট আসে, ঘটনা না আসে ঘোষণা, তাহলে বাংলাদেশের রাজনীতি খুব সহজে স্থিতিশীল হবে না। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করি যে এই নির্বাচনের মধ্য দিয়ে এসব আর একটু স্পষ্ট হবে, এবং আওয়ামী লীগও দীর্ঘদিন বসে থাকবে না, এবং তারা বসে নেই। ওনারা হয়তো এখন প্রচার অপপ্রচার, ডিজিটাল মাধ্যমে নানা তথ্য অপতথ্য ছড়ানো, এইসব কাজে সব দল আগে বাঁশের কেল্লা দেখেছি, এখন আমরা বাঁশের কেল্লার বদলে সুগার কিল্লা দেখতেছি না, আমরা সবই অপতথ্য। এবং এই অপতথ্যকে ঘিরে একটা বড় ইন্ডাস্ট্রি শুরু হয়েছে, এবং মানুষকে কতটা বিভ্রান্ত করা যায়, এই বিভ্রান্তির ছায়াতল থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখে এই সমাজ, এই স্বপ্নের বাংলাদেশ কতটা আধুনিক, কতটা নারী বান্ধব, কতটা অসাম্প্রদায়িক, এবং যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতাম, সেই বাংলাদেশকে এই নির্বাচনের মধ্য দিয়ে তো হবে না, কিন্তু একটা অগ্রযাত্রা, একটা পদক্ষেপ কি বাড়বে, সেই প্রত্যাশা আমরা থাকলাম। নির্বাচন ঘনিয়ে আসছে, এই ব্যাপারে ঘন ঘন হয়তো রাজনৈতিক নাটকের পরিবর্তন ঘটবে। সেই পরিবর্তন নিয়ে আমি ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো সাদামাটা ভাবে। আমি বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের আবারও শুভেচ্ছা, আবারও ভালোবাসা জানাচ্ছি। আমার এই চ্যানেলটা বাঘা ইব্রাহিম টকটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এটার কোনো নির্বাচন বা কোনো বিশেষ মহল নাই, আমরা কথা বলতে থাকবো পৃথিবীর নানা বিষয় নিয়ে, দেশ বিদেশ, স্বজন অতীত, গল্প, নানান মানুষের বিষয়, এসব নিয়ে। এই গল্পের সাথে আপনারা থাকবেন। আমার বাঘা ইব্রাহিম টক এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসায় আবারও দেখা হবে, আবারও কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।